হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 52 দিনগুলো এই গদ্যটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। আর তোমরা ইতিমধ্যে জেনেছো যে এই গল্পটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। লেখক অর্থাৎ শেখ মুজিবের ভাষ্যমতে পরের দিন সকালে আব্বা ডাক্তার আনলেন। সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশনও ছিল। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেওয়া হয়। দিন দশেক পরে আমাকে হাঁটতে হুকুম দিলেন শুধু বিকেলবেলা। আমাকে দেখতে রোজই অনেক লোক বাড়িতে আসতো। গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সংখ্যক সহকর্মী এসেছিল। এরপর তিনি বলেন, একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাসু ও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলেছে, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। বন্ধুরা, এটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। যদি তোমরা একটু গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করো তাহলে সেটি বুঝতে পারবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে একদিন সকালে যখন বঙ্গবন্ধু ও তার স্ত্রী রেনু বিছানায় বসে গল্প করছিলেন, ছোট্ট শেখ হাসিনা ও শেখ কামাল তখন খেলা করছিলেন। তখন সেখানে খেলার মাঝে মাঝে হাসিনা তার বাবাকে অর্থাৎ শেখ মুজিবকে আব্বা আব্বা বলে ডাকছিলেন এবং জড়িয়ে ধরছিলেন। অর্থাৎ তিনি তার বাবার আদর স্নেহ অনুভব করছিলেন। কিন্তু শেখ কামাল তা চেয়ে চেয়ে দেখেন, কারণ তিনি বঙ্গবন্ধুকে চিনতে পারছিলেন না। এর কারণ হলো বঙ্গবন্ধু যখন আটক হয়ে জেলখানায় যান তখন শেখ কামালের বয়স খুবই কম ছিল। সে কারণেই বঙ্গবন্ধু যখন দীর্ঘদিন পর জেল থেকে ফিরে আসেন, শেখ কামাল তার বাবাকে চিনতে পারেন না। আর এজন্যই তিনি বাবার আদর থেকে বঞ্চিত ছিলেন। তাই হাসিনা ও তার বাবার এমন আদর স্নেহ দেখে শেখ কামালের মনেও পিতার সে আদর স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। এজন্য একসময় তিনি তার বোন হাসিনাকে বলেন যে তিনি হাসিনার বাবাকে একটু আব্বা বলতে চান। এরপর তিনি আরও বলেন, কামাল আমার কাছে আসতে চাইতো না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে এক একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। অর্থাৎ সে সময়ের দুঃশাসন একজন বাবাকে তার ছেলের থেকে দূরে রেখেছে। এমনকি বিভিন্ন আত্মীয় স্বজনকে তাদের পরিবার স্বজন থেকে আলাদা করেছে। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে গেছে। এখানে রাজনৈতিক কারণে বিনা বিচারে একজনকে বন্দি রাখা এবং তাকে তার আত্মীয় স্বজন থেকে দূরে রাখা যে কতটা জঘন্য কাজ তা যেন বোঝার কেউ নেই। বন্ধুরা, আজ 200 বৎসর পরে আমরা স্বাধীন হয়েছি। সামান্য হলেও কিছু আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরও কতকাল খাটতে হবে কেই বা জানে। একেই কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না, আর মনঃশক্ত হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু এখানে বোঝাতে চেয়েছেন যে ইংরেজদের 200 বছর শাসন আমলের পর তারা স্বাধীন হয়েছেন। এই স্বাধীনতার জন্য তারা কিছু হলেও আন্দোলন করেছেন। কিন্তু এই স্বাধীনতা পাওয়ার পরও ভাগ্যের নির্মম পরিহাস আজ তাকে এবং তার সহকর্মীদেরকে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরও যে কতকাল জেল খাটতে হবে তাও জানার উপায় নেই। তাহলে এটা কিসের স্বাধীনতা?
সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এছাড়া তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলতে এখন আর একটুও ভয় পান না। তার মন শক্ত হয়ে গিয়েছে, কেননা তিনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। তাই তিনি যে কোনো মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। এরপর বঙ্গবন্ধু বলেন, 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে এবং ছোট ছোট হাট বাজারে পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী বা দল বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। অর্থাৎ যে প্রত্যাশা নিয়ে তারা ভাগ হয়েছিল, এর মানে হলো 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হয়েছিল। এরপর পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের দুই অংশ মিলে এক শাসক গোষ্ঠী শাসন কার্য পরিচালনা করছিল। সেই আশায় তাদের এখন গুড়ে বালি, কেননা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় নিরীহ ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ করা হয়, এরপর গ্রামে গ্রামে সকল মানুষ বুঝতে শুরু করেছিল যারা তাদের শাসন করছে, অর্থাৎ পাকিস্তানের শাসক গোষ্ঠী, তারা তাদের আপনজন নয়। মানুষ তখন বুঝতে শুরু করে যে এক বিশেষ গোষ্ঠী, অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের সাহায্যকারী এদেশের কিছু মানুষ বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। বন্ধুরা, তারপরে শেখ মুজিব বলেন, ভরসা হলো আর দমাতে পারবে না, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। কোনো কোনো মাওলানা সাহেবেরা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে, তারাও ভয় পেয়ে গেছেন। এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে, তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। অর্থাৎ মানুষজন যে সচেতন হয়ে উঠেছে এবং 21শে ফেব্রুয়ারির সেই ঘটনায় গ্রামে গ্রামে মানুষজন আন্দোলন শুরু করেছে, এসব দেখে বঙ্গবন্ধুর মনে ভরসার সৃষ্টি হয়। তিনি মনে করেন তাদের আর দমিয়ে রাখা সম্ভব নয়, তাই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর কোনো উপায় নেই। কোনো কোনো মাওলানা সাহেব রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, কিন্তু এখন তারাও ভয়ে কথা বলছেন না। সুতরাং এক্ষেত্রে জনমত সৃষ্টি হয়েছে, আর জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। বন্ধুরা, এই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো গল্পটি। আশা করছি গল্পটি তোমাদের বেশ অনুপ্রাণিত করেছে এবং তোমাদের মনে উৎসাহ জুগিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই 52 দিনগুলো গল্পটি তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। অর্থাৎ এটি মূলত একটি আত্মজীবনী, যা তোমাদের পাঠ্যপুস্তকে সংক্ষেপিত আকারে সংকলিত হয়েছে। বন্ধুরা, এখন চলো আমরা এই গল্পটির মূল ভাব সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, মূলত বন্ধুবান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু 1968 সালের 17 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় জীবনী লেখা বন্ধ হয়ে যায়। জীবনীটিতে 1955 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠের নির্জনে কাটলেও জনঅন্তঃপ্রাণ এই মানুষটি ছিল আপোষহীন, নির্ভীক। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধি ও রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি এই গ্রন্থে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। বন্ধুরা, 52 দিনগুলো রচনায় 1952 সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে 1952 সালে লেখক অনশন ধর্মঘট শুরু করেন। তার স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল ইত্যাদি। বন্ধুরা,
স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় ২১শে ফেব্রুয়ারি তারিখে ছাত্র জনতার মিছিলে গুলির খবর। সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অতি আসন্ন জেনে পিতামাতা স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতির হৃদয়স্পর্শী বিবরণ পরিস্ফুটিত হয়েছে এই সংকলিত অংশে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GO-8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। জনমত সৃষ্টি হলে জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বঙ্গবন্ধুর জীবনীটিতে 1955 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় তাঁর আত্মজীবনী লেখা আরম্ভ করেন।